গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা গল্প নয়াপত্তন। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। নুজ্জদেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে, আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন সোনু পণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বললেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা স্কুল, ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আদলা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা নাই থাকে, স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। হেড মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দিবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন সোনু পণ্ডিত। সে আজ বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন সোনু পণ্ডিত, 22 বছরের জোয়ান ছেলে। চৌধুরীর তখন যৌবনকাল। নতুন বিয়ে করা বউ নিয়ে গায়ে থাকতেন তিনি। গায়ে থেকে জমিদারের তদারক করতেন। বর্ষার মৌসুমে সাঙ্গপাঙ্গ নিয়ে দক্ষিণের ঝিলে যেতেন বুনোহাঁস আর কালো বক মারতে। অবসর সময় তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটা স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরীও বেশ আগ্রহ দেখালেন। বললেন, সে তো ভালো কথা, গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুল দিয়ে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো, সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলেও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল 2 টুকরো ধেনু জমি ছিল সোনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল, তবু চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করেছিলেন তিনি, জুলু চৌধুরী স্কুল। 8 হাত কাঠের মাথায় পেরে কাটা 4 কোণী ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জলজল করত সকাল বিকেল। আজও করে, যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা, আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবে। কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আটকে উঠলেন জুলু চৌধুরী। বললেন, পাগল, টাকা পয়সার কথা মুখেও এনো না কখনো। দেখছো না কত বড় স্টাবলিশমেন্ট, চালাতে গিয়ে রেগুলার হাঁস ফাঁস হয়ে যাচ্ছে। আদলা পয়সা নেই হাতে, এদিক দিয়ে আসছে ওদিক দিয়ে যাচ্ছে। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তার চান না চৌধুরী সাহেব। কেউই চান না, না চৌধুরী, না সরকার, না কেউ। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় 2 চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। গায়ের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়।
ফিরে আসতেই জিজ্ঞেস করলো, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল নাকি চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছে থেকে, সেই আশা ছাইরা দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো সেল্লা পুল্লাগুলা বুঝে মুখ হয়ে থাকবো? তার কি করবার আছে কও, আমি তো আমার সাধ্য মতো করছি নাকি? আস্তে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত বলল, তুমি আর কি করবা পণ্ডিত, তুমি তো এমনিও বহুত কইছো, বিয়া করো নাই, শাদি করো নাই, সারাটা জীবনই কাটাইছো ওই স্কুলের পেছনে, তুমি আর কি করবা? দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠ প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘ শূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেহাবরা, আমাগো বাপ দাদা 14 পুরুষে কোনোদিন লেহাবরা করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে, আমাগো ছেলেপুরেরাও তাই করব, লেহাবরার দরকার নাই। তা মন্দ কও না ওই ব্যাপারী। তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপ দাদাই লেখাপড়া কারে কয় জানতোই না। বাপ দাদা জানতো না দেখা বুঝি আমাগো ছেলেপুলেরাও কিছু জানবো না, ইটা গীতা কও মিয়া? তপু শেখ রুখে উঠল ওদের পর। সোনু পণ্ডিত বলল, আগের জমানা চইলা গেছে মিয়া, এই জমানা হইছে লেখাপড়ার জমানা। লেখাপড়া না জানলে এই জমানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু করবা? জোয়ান ছেলে তোরাবালি অধৈর্য হয়ে পড়ল, বলল, চৌধুরীরা তো কিছু দিব না তা তো বুঝাই গেল, আর গভর্নমেন্টের কথা রাখা দাও, গভর্নমেন্টও মইরা গেছে, এখন কি করবা, একটা কিছু করো। কি আর করবা, কর, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক, লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো ওদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে বলে উঠল, যত সব হইছে, যাও স্কুল আমরাই দিমু, কারোর পরোয়া করি না, না গভর্নমেন্ট না চৌধুরী। বলে কোমরে গামছা আটল হাসমত। বুড়ো হাসমতকে কোমরে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরাবালিও লাফিয়ে উঠল, বলল, টিনের ছাদ যদি দিবার না পারে অন্তত সনের ছাদ তো দিবার পারমো একটা, কি কও মিয়ারা? হ হ, ঠিক 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 কথাই কই সালির বো। গুঞ্জন উঠল চারদিকে। হাসমত বলল, মক্ষম প্রস্তাব, সনের ছাদই দিমু আমরা। সনের ছাদ দিতে কয় আটি সন লাগবো? কি পণ্ডিত চুপ করে রইলা কেন, কও না? কমপক্ষে 30টা লাগবো। মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমা ঘরে। আমি 2টা দিমু পণ্ডিত, আমার দাও লিস্টি করো। এগিয়ে এসে বলল কদম আলী। তোরাব বলল, আমার কাছে সন নাই, সন দিবার পারবো না আমি। আমি বাস দিমু গোটা 7 কুড়ি, বাস অত 7-8 কুড়ির কম লাগবো না। হ হ হ, ঠিক ঠিক ঠিক। সবাই সায় দিল ওর কথায়। 2 দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাস এলো, ছন এলো, তার সাথে বেতও এলো বাসার ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় বসে গলা খাকরিয়ে বলল, জিনিসপত্র তো জোগাড় করছো মিয়ারা,
কিন্তু যারা গতর খাটব তা করে পয়সা দিব কে? হ, তাই তো। কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠল সোনু পণ্ডিত। এইটা বুঝে একটা কথা হইল, নিজের কাম নিজে কর্ম, পয়সা আবার কেডা দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা, শুরু করো। হ হ হ, শুরু করো শুরু করো, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছকে খালপাত থেকে টেনে নিয়ে এলো তোরাব। হু, টান মারো না মিয়ারা, টান মারো, হু, মারো জোয়ান হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো, টান মারো টান মারো। আস্তে আস্তে, এত তরবর করলে হয় নাকি, বলল বুলির বাপ। হু, কামের মানুষ হেইয়ো, আপনা কাম হেইয়ো, টানো টানো, মরা চৌধুরী হেইয়ো, চৌধুরীর বাস হেইয়ো। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরাব আর তকু। হাসল সবাই। খক খক করে কেশি নিয়ে বুড়ো কাশমত বলল, মরা গভর্নমেন্ট কইলা না মিয়ারা, মরা গভর্নমেন্ট কইলা না, হো, মরা গভর্নমেন্ট হেইয়ো, গভর্নমেন্টের লাশ হেইয়ো, টান টান। করম মাঝি চুপ করেছিল এতক্ষণ। বলল, ফুর্তিতে কাম করো মিয়া, আমি সিন্নি পাকাইবার ব্যবস্থা করি। বাহ বাহ মাঝির পো, বাহ বাহ, চালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার করে উঠল চারদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রুকচ গেল। কি বক্স আলী, সিন্নির গন্ধে ধাইয়াই সবুজি, কদিনের উপাস, জবাব দিনের হই হই, তাতে তোমার কি? ব্যাপারীর কথায় খেপে উঠল কাদের বক্স। এত দেহাও কেন মিয়া, উবাস কেডা না থাকে, তুমিও থাকো আমিও থাকি, সকলে থাকে। ঠিক ঠিক, তফু সমর্থন করলো তাকে। চৌধুরীরা ছাড়া সকলেই একাধ বেলা উপোস থাকে। এখানে এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়ে সেটা না করতে পারবে। তবু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরা বলল, কি মেয়েরা, কি তা নিয়ে তর্ক করো তোমরা? বেড়াদা ধরো, টান মারো, হু, মারো জোয়ান হেইয়ো, চৌধুরীল্লা সেইয়ো, মরা চৌধুরী হেইয়ো, আরে চৌধুরী রে। খিলখিলিয়ে হেসে উঠল সবাই। আক্রম হাজি রুষ্ট হল ওদের ওপর। এত বাড়াবাড়ি ভালা না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালা না। এখনো চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়ে এত বাড়াবাড়ি ভালা না। চাষ করি তো মাগ না, চাষ করি না কি মিয়া? তোরা রেগে উঠল ওর কথায়। পাল্লাই মেপে অর্ধেক দাম দিয়ে দেই তারে, পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যার আঘাত তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলো সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। বিড়ির টান মেরে কদম আলী বলল, গভর্নমেন্টারে আর চৌধুরীরে আইনে একবার দেখাইলে ভালা হইব পণ্ডিত, তাগরো ছাড়া ও চলবার পারি আমরা। হ হ, তাগরো ছাড়াও চলবার পারি, ঘাড় বাঁকালো সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের ওপর পেরে কাটা ফলক, তারপর জুলো চৌধুরীর নামটা জল করে সকাল বিকেল। ওইডারে এখানে কেন, বলল তকু শেখ। ওইডারে ফালাইয়া দে, ফালাইয়া দে, ভাসাইয়া দে ওইডারে খালের ভেতর। তোরাবালি বলল, ভাসাইয়া দে খালে, চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করলো তোরা। থাম থাম থাম, ফালাইস না, এদিকে আন। কালো চারকানি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তরাবালি। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠকয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখল সে ফলকটার উপর। সোনু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল, ওইখানে কি একবার আছে আলির পো, কি তালে একবার আছে ওইখানে? পয়রা দেহ না পণ্ডিত, পয়রাই দেহ। অর্থাৎ লম্বা কাঠের
উপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরা। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদুস্বরে পড়লেন সোনু পণ্ডিত। সোনু পণ্ডিতের স্কুল। পুরেই বার্ধক্যের জর্জরিত মুখটার লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বলে উঠলেন, ইতা কিতা কইরাইছ আলির বো, ইতা কিতা কইরাইলছ? ঠিক করাইলছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমুদ। লজ্জায় তখন মাথাটা আরো নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। সমাপ্ত।